হ্যালো ক্লাস, গুড মর্নিং। আজকে আমরা পড়বো ক্লাইমেটোলজি, ট্রপিক্যাল সাইক্লোন। অলরেডি আমরা একটা টপিক পড়ে ফেলেছি কমপ্লিটলি। এটা সেকেন্ড টপিক, টপিক 10, ট্রপিক্যাল সাইক্লোন। আর একটা সাইক্লোন আমাদের সিলেবাসে আছে, এক্সট্রা ট্রপিক্যাল আর মেডিটেরেনিয়ান সাইক্লোন। তো আজকে শুরু করা যাক ট্রপিক্যাল সাইক্লোন। আচ্ছা, ফার্স্টেই আমরা দেখে নিই হোয়াট ইজ সাইক্লোন। তোমরা ছোট থেকেই পড়ে আসছো সাইক্লোন বা ঘূর্ণিঝড়। Cyclones are rapid inward air circulation around the low pressure area. আচ্ছা, লো প্রেশার কখন হয়? যখন কোথাও খুব গরম পড়ে, যখন সারফেস অফ দ্য ল্যান্ড যখন খুব গরম হয়ে যায় তখন সেখানে লো প্রেশার হয়। আর যখন খুব ঠান্ডা পড়ে তখন সেখানে হাই প্রেশার হয়। আচ্ছা, আরেকটা জিনিসও নিশ্চয়ই তোমরা জানবে যে এয়ার অলওয়েজ হাই টু লো প্রেশার জোন ফ্লো করে, ঠিক জলের মতো। জল যেমন উঁচু থেকে নিচুর দিকে ফ্লো করে, এয়ারও তাই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ফ্লো করে। আচ্ছা, তাহলে সাইক্লোন কি? সাইক্লোনস হলো র্যাপিড ইনওয়ার্ড এয়ার সার্কুলেশন অ্যারাউন্ড দ্য লো প্রেশার এরিয়া। আচ্ছা, লো প্রেশার যখন লো হতে হতে অনেক লো হয়ে যায়, ঠিক যেমন দেখবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, ধরো একটা রাস্তার মধ্যে বা নদীতে বা কোনো একটা জায়গায়, সাপোজ বেসিন, ধরো তোমাদের ঘরের যে বেসিনের মাঝখানে একটা গোল ফুটো থাকে। তো এবার আমি যদি ফুটোটাকে সামহাউ চেপে ধরি, ফুটোটা মানে কি, ওই জায়গাটা হচ্ছে লো প্রেশার জোন। হ্যাঁ, ধরা যাক ফুটোটাকে আমি কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবার আমি ওর মধ্যে জল দিয়ে পুরো ফিল করে দিলাম। এবার ফুটোটার ঢাকনিটা সরিয়ে দিলাম, জলগুলো কি হবে, লো প্রেশার জোনের মধ্যে যাওয়ার জন্য একদম ঘূর্ণির মতন ঘুরতে ঘুরতে কিন্তু নামতে থাকবে। ঠিক সেই সেম জিনিসটাই সাইক্লোনে হয়। সাইক্লোনে মাঝখানে একটা খুব হাই, মানে খুব ডিপ লো প্রেশার জোন প্রথমেই তৈরি হয়, ফর্ম হয়। তারপর তার চারপাশে সেই লো প্রেশার জোনটায় ঢোকার জন্য বায়ু বা এয়ার, ময়েশ্চার থাকবে সেই এয়ারে। এমন এয়ার খুব দ্রুত ওই লো প্রেশার এরিয়ার মধ্যে ঢোকার জন্য ঢুকতে থাকে, মানে চেষ্টা করতে থাকে। এবং সেই চেষ্টা করতে গিয়ে ওরা কেউ আর সোজা থাকে না, কারণ কোরিওলিস ফোর্স আছে। ওরা ঘুরে ঘুরে মানে একটা সার্কুলেশন মোশনে ওরা ঘুরতে থাকে ওই লো প্রেশার জোনের চারপাশে, এবং চেষ্টা করতে থাকে ভেতরের দিকে ঢোকার, এবং তখনই সাইক্লোন ফর্ম হয়। আচ্ছা, সাইক্লোন কথাটা দেখো, একটা গ্রিক ওয়ার্ড সাইক্লোস শব্দ থেকে এসেছে। সাইক্লোস মানে কি, কয়েলস অফ আ স্নেক, মানে স্নেক যখন গুটলি পাখি শুয়ে থাকে, এরকম কয়েলের মতন শুয়ে থাকে না, মানে পেঁচিয়ে পেঁচিয়ে, তো সেটাকেই বলা হচ্ছে সাইক্লোস। যেহেতু সাইক্লোনও ওরকম একখানা সার্কুলেশন মোশনে আসে, তাই সাইক্লোনকে সাইক্লোস থেকে নামকরণ করা হয়েছে। It was coined by Henry Paddington because of the tropical storms in the Bay of Bengal and the Arabian Sea appear like coiled serpents of the sea. যেটা আমি এক্ষুনি বললাম, হেনরি পেডিংটন বলে একজন প্রথম বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সির ওপর ট্রপিক্যাল স্টর্ম গুলোর এই প্যাটার্নটা দেখে প্রথম সাইক্লোন টার্মটা কয়েন করে। আচ্ছা, এবার চলে আসি ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোনস আর ভায়োলেন্ট storms that originate over oceans in tropical areas and move over to the coastal areas, bringing about large scale destruction. মনে রাখতে হবে, সাইক্লোন যখন ট্রপিক্যাল রিজিয়নে ফর্ম হয় তখন সেটা হচ্ছে মোস্ট ডিস্ট্রাকটিভ ফর্ম অফ সাইক্লোন। সাইক্লোন কিন্তু আমি আর একটা সাইক্লোনও পড়াবো এর পরের দিন ক্লাসে, বাট সেটা কিন্তু অত ডিস্ট্রাকটিভ না। ওটা হয়, বাট ওটা অনেক কম ডিস্ট্রাকশন পাওয়ার ওয়ালা একটা সাইক্লোন। বাট ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে মোস্ট ডিস্ট্রাকটিভ সাইক্লোন এবং মোস্ট ভায়োলেন্ট স্টর্ম। ঠিক আছে? আচ্ছা, ট্রপিক্যাল সাইক্লোন ওশান মানে আমি দেখবো একটু পরেই যে কি কি ফ্যাক্টরস আছে। মেইনলি সবসময় মাথায় রাখবে, সাইক্লোন কিন্তু ওশানের ওপর ফর্ম হয়, তারপর তার যে ভায়োলেন্ট যে ফর্মটা সেটা আমরা অনুভব করি যখন সে মুভ করতে করতে, শিফট করতে করতে ওশান থেকে ল্যান্ডের ওপর চলে আসে। ল্যান্ড মানে কোস্টাল রিজিয়নও সব থেকে বেশি আঘাত করে, তারপর ধীরে ধীরে ও ল্যান্ডের মধ্যে ঢুকতে থাকে। সে যত শক্তিশালী হবে তত সে বেশি দূর ল্যান্ডের মধ্যে ঢুকেও অনেকটা দূর অব্দিও কিন্তু সে হার্ম করতে থাকবে। ঠিক যেমন আমাদের এবার আমফান হয়েছিল, আমফান কিন্তু কোস্টাল রিজিয়নেও যেরকম হার্ম করেছিল, তার সাথে সাথে কিন্তু এই আমাদের এই নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল।
তো আমরা অনেকটাই কোস্টাল রিজিয়ন থেকে দূরে আছি, বাট তাও এত দূরে এসেও ক্ষয়ক্ষতি করেছিল। নর্মালি যেটা হয়, কোস্টাল রিজিয়নেই ওরা নিজেদের শক্তিটা হারিয়ে ফেলে, তারপরে আর অতটা শক্তি থাকে না। বৃষ্টি হয় কিন্তু ডিভাস্টেটিং যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো অতটা করতে পারে না। কিন্তু সে যত শক্তিশালী হবে, যত সে শক্তি সংগ্রহ করে ওশান থেকে কোস্টে ঢুকবে, মানে ল্যান্ডে ঢুকবে, তত কিন্তু সে বেশি দূর পর্যন্ত ডিভাস্টেশন করতে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন। দেখো, ট্রপিক্যাল রিজন আমি বলেছি, বুঝতেই পারছো, এটা হলো ইকুয়েটর, এই যে লাল লাইনটা। আচ্ছা, এর ওপরে এই যে ব্লু রিজিয়ন যেটা, সেই এরিয়াগুলোতে মোটামুটি ট্রপিক্যাল সাইক্লোন আমরা ফার্স্টে ফর্ম হয় এবং তারপর তারা মানে পাশাপাশি যে কোস্টাল রিজিয়ন গুলো আছে সেখানে গিয়ে হিট করে। দেখো এই যে এই জায়গাটা হচ্ছে চায়না সি বলে এটাকে, চায়না সি। এখানে ফার্স্ট জুন ডিসেম্বর নাগাদ হয় এবং এখান থেকে যখন অরিজিনেটেড হয় এবং সেটা শিফট করে চাইনিজ কোস্টাল রিজিয়ন, জাপানিজ কোস্টাল রিজিয়ন, ফিলিপিন্স, এইসব জায়গায় গিয়ে হিট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এই অস্ট্রেলিয়ার এই জায়গাগুলোতে যে সাইক্লোনটা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, চায়না সিতে যেটা হয় এটার নাম লোকালি বলা হয় টাইফুন, আর অস্ট্রেলিয়াতে যেটা হয় সেটাকে বলা হয় উইলি উইলি, সেটা অস্ট্রেলিয়ার এই কোস্টে এসে হিট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই মাদাগাস্কার, এটাকে বলে মাদাগাস্কার। আর এছাড়া আফ্রিকার এই জায়গাগুলোতে যখন এসে আরাবিয়ান সরি ইন্ডিয়ান ওশান থেকে যখন অরিজিনেটেড হয়ে যখন এইসব জায়গাগুলোতে এসে হিট করে, এটাকে সাইক্লোনই বলে, এটার আর কোনো নাম নেই। ঠিক যেরকম এই অংশটা আমাদের আরাবিয়ান সি আর বে অফ বেঙ্গলে যখন হয় তখনও আমরা সেটাকে সাইক্লোন বলি লোকালি। তাহলে এটাকে টাইফুন, এটাকে উইলি উইলি, এই তিনটেকেই হচ্ছে সাইক্লোন। এবার চলে আসছে এদিকে, এদিকে হচ্ছে ক্যারিবিয়ান রিজিয়নটা রয়েছে, এই জায়গাটা ক্যারিবিয়ান আইল্যান্ডস রয়েছে, এই জায়গাটা যখন ফর্ম করে তখন তাকে বলা হয় হারিকেন। আচ্ছা, এখানে এসে যখন ফর্ম হয় তখন সেটা মোটামুটি এখানে মিসিসিপি রিভার রয়েছে, মিসিসিপি রিভারের চারপাশে এসে হিট করে। আচ্ছা, এই মোটামুটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই নামগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসে যে কোন ওশান বা কোন সিতে বা কোন রিজিয়নে কাকে কোন সাইক্লোন গুলোকে কি কি নামে জানা হয়, শর্ট কোশ্চেন আসতে পারে 2 মার্কসের, এটা কিন্তু ভালো করে পড়বে। আচ্ছা, এবার চলে আসি হোয়াট আর দ্য ফ্যাক্টরস। ফার্স্ট ফ্যাক্টর হলো গুড সোর্স অফ লেটেন্ট হিট। আচ্ছা, লেটেন্ট হিট মানে কি? লিনোতাপ। আগে একটা বোধহয় ক্লাসে বোঝাচ্ছিলাম তোমাদের লিনোতাপ। লিনোতাপ বা লেটেন্ট হিট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেটা কিনা এক্সট্রা হিট সাপ্লাই দিয়ে কি বলবো, আগের দিন আমি বুঝিয়েছিলাম যে ধরো জল 0°C টেম্পারেচারে আমরা জানি জল বরফ হয়, ওয়াটার আইসে কনভার্টার। বাট সবসময় কি আমরা দেখেছি যে 0° মানেই সব জল বরফ হয়ে যায়? তা নয়, 0°তে আমরা জলকেও দেখতে পাই, বরফকেও দেখতে পাই। তো সেই একটা লেটেন্ট হিটের অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা রিলিজ না হওয়া অবধি জল কখনোই বরফে পরিণত হবে না, সেটা যতই 0°C টেম্পারেচার হোক না কেন। যতক্ষণ না ওই টেম্পারেচারটা ও লুজ করবে না ততক্ষণ অবধি কিন্তু হবে না। তো সেই লিনোতাপটা এতটাই কম হয় যে সেটা সেলসিয়াসে মেজার করা যায় না, সেটা খুবই কম, কেলভিনে মেজার করতে হয়। তো এখানেও একই ব্যাপার হয়, এখানে একটা লেটেন্ট হিটের সোর্স কোথা থেকে পায় না, ওশানের ওয়াটার থেকে পায়। আমি একটু আগেই বলছিলাম যে ট্রপিক্যাল সাইক্লোন সবসময় ওশানের উপর ফর্ম করে, তাই ওশানের ওয়াটারকে সবসময় টেম্পারেচারটা হতে হবে 27°C অর মোর, মিনিমাম 27°C বা তার বেশি এমন হতে হবে যাতে ময়েশ্চার সেখান থেকে ইভাপোরেট করে ওপরে ওঠে। হ্যাঁ, এবার ইভাপোরেট করে ওপরে উঠলেই প্রথম কথা গরম তো আছেই, তার সাথে 27°C যদি ওশানের সারফেস মানে ওশান সারফেসের টেম্পারেচার হয় তাহলেই একমাত্র ময়েশ্চার ইভাপোরেট করে ওপরে ওঠা শুরু হয়। এবং যখন আস্তে আস্তে ওপরে ওঠা শুরু হয় তাহলে কি হচ্ছে দেখো, যত জলের সাপ্লাই স্টর্ম মানে ওই যে লো প্রেসার জোনটা তৈরি হচ্ছিল সেটা যত জলের সাপ্লাই পেতে থাকবে বা ময়েশ্চার সাপ্লাই পেতে থাকবে, ময়েশ্চার ওপরে গিয়ে কি হবে, ওপরে গিয়ে সে কনডেন্স
হয়ে যাবে, তাই তো? কনডেনসেশন প্রসেসের মাধ্যমে সে ক্লাউড ফর্ম করবে। এবার একটা সময় ক্লাউড ফর্ম হতে 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 ময়েশ্চার সেখানে কিন্তু এত বেশি হয়ে যাবে এবং কিউমুলোনিম্বাস ক্লাউড ফর্ম করবে এবং সেখানে ময়েশ্চারের অ্যামাউন্টটা প্রচুর বেশি হয়ে যাবে, তখনই সে ভীষণ শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন বলে তাকে আমরা কনসিডার করব। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিসও দেখো, দ্য ডেপথ অফ ওয়ার্ম ওয়াটার শুড এক্সটেন্ড ফ্রম 60 to 70 মিটার ফ্রম সারফেস অফ দ্য ওশান। আচ্ছা, এটাও মাথায় রাখতে হবে, সারফেসের টেম্পারেচার যেটা আমি বললাম 27°C হতে হবে, সেই সারফেসটা শুধু হলেই হবে না, তার তলায় 60 থেকে 70 মিটার ডেপথ পর্যন্ত কিন্তু ওই টেম্পারেচারটা প্রিভেইল করতে হবে, 27°C টেম্পারেচারটা প্রিভেইল করতে হবে। কেন না, যদি সারফেসের ঠিক তলাতেই কোল্ড ওয়াটার থাকে তাহলে তো সেই জলটা মিক্সিং হতে থাকবে ওপরের টেম্পারেচারের সাথে। আমরা জানি যে যখনই ওশান হোক বা এয়ার হোক, সবসময় উইন্ড বা ওয়াটার কিন্তু মিক্স হতে থাকে। তো যেই ওপরের জলটা গরম হয়ে যাবে, গরম জল নিচে চলে যাবে, কোল্ড ওয়াটারটা ঠান্ডা ওপরের দিকে চলে আসবে। তো এই যে কনভেকশন সাইকেলটা, এটা কিন্তু তখনই ব্রেক হবে যখন মানে আরো গরম পড়বে এবং নিচে 60 to 70 মিটার অব্দি পুরো জলটাই কনভেকশন ওয়েতে গিয়ে গরম হয়ে থাকবে। তো তারপরের জলটা আর অতটা মিক্সিং এর এফেক্টটা সারফেসে পড়ে না। তো আপ টু 60 to 70 মিটার যদি 27°C টেম্পারেচার থাকে তাহলে সেটা আইডিয়াল কন্ডিশন টু ফর্ম আর ট্রপিক্যাল সাইক্লোন। আচ্ছা, এবার দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে টেম্পারেচার আর 60-70 মিটার পর্যন্ত যে টেম্পারেচারটা প্রিভেইল করে, এটা পুরোটাই ওয়েস্টার্ন রিজিয়নে দেখা যায়, ওয়েস্টার্ন ট্রপিক্যাল ওশান গুলোতে দেখতে পাওয়া যায়। কারণ ট্রেড উইন্ড আমরা জানি যে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, সে অলওয়েজ ট্রেড উইন্ড কি করে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে, আমরা জানি ট্রেড উইন্ড কি ইস্টার্লি বলা হয়, তো ইস্ট থেকে ও অলওয়েজ আসছে না, তো ইস্ট থেকে ও কিন্তু ওয়েস্টের দিকে জলটাকে পুশ করতে থাকে, তো সমস্ত গরম জল প্রায় ওয়েস্টের দিকে গিয়েই জমা হতে থাকে। তো সেই কারণে কি হয়, ওই টেম্পারেচারটা খুব সহজেই ওয়েস্টের দিকে পাওয়া যায়। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইলাম সেটা হলো, আমরা জানি যে ট্রেড উইন্ড গুলো এইভাবে ফ্লো করে, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর সাদার্ন হেমিস্ফিয়ারে এইভাবে ফ্লো করে। তো যখনই এইভাবে ফ্লো করছে, তো বুঝতেই পারছো ওশানের ওয়াটার গুলোকে ও ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঠেলতে থাকে। তো এবার কি হয়, যে কোনো একটা ওশানেই ওয়েস্টের দিকে ম্যাক্সিমাম গরম জলগুলো, মানে যেখানে 27°C যে জলের টেম্পারেচার, তারা ওয়েস্টের দিকেই চলে আসে। ইস্টের দিকে মেনলি সেই সমস্ত জায়গাগুলো কোল্ড ওয়াটার বা বিভিন্ন টাইপের কি বলবো, সমুদ্র স্রোত যেগুলোকে আমরা বলি, ওশান কারেন্ট, বিভিন্ন টাইপের কোল্ড ওশান কারেন্ট, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে নেয়, মানে ব্ল্যাঙ্ক স্পেস গুলো, শূন্যস্থানগুলো পূরণ করে কোল্ড ওয়াটার কারেন্ট। তো সেই জন্য ইস্টার্ন রিজিয়নে আমরা কিন্তু খুব বেশি ট্রপিক্যাল সাইক্লোনের ফর্মেশন দেখি না। দেখো ম্যাক্সিমামই কিন্তু সব ওয়েস্টার্ন রিজিয়ন, এই জায়গাটা দেখো ওয়েস্টার্ন রিজিয়ন, এই জায়গাটা ওয়েস্টার্ন রিজিয়ন, এই জায়গাটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, এরকমই প্রত্যেকটাই ওয়েস্টার্ন রিজিয়নে ফর্ম হয়। ইস্টার্ন রিজিয়ন গুলো কিন্তু, এই ইস্টার্ন রিজিয়ন গুলোতে কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন ফর্ম হয় না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, কেন ওয়েস্টার্ন রিজিয়নে ফর্ম হয়, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স রয়েছে বলেই এরা কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন গুলো কিন্তু বেঁকে যায়, সোজা সোজা রাস্তায় কখনোই যায় না, ওরা সোজা যেতে পারতো, কিন্তু যেহেতু কোরিওলিস ফোর্স আমরা জানি উত্তর গোলার্ধে মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে ডান দিকে এফেক্ট করে আর সাদার্ন হেমিস্ফিয়ারে বাঁ দিকে এফেক্ট করে, সেই অনুযায়ী কিন্তু এদের যে মানে যা কি বলবো জার্নির যে রুটটা, সেই রুটটা কিন্তু বেঁকে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি বে অফ বেঙ্গলকে নিয়ে। বে অফ বেঙ্গলে প্রায়ই হয় যে এরকম জায়গায় হয়তো একটা সাইক্লোন ফর্ম করলো, তো ও ম্যাক্সিমাম সময় ও সোজা যাওয়া শুরু করে, কিন্তু সোজা যেতে যেতে আমরা কি বললাম এক্ষুনি, কোরিওলিস ফোর্স অলওয়েজ ডান দিকে ওকে বেঁকিয়ে দেয়, মানে কোরিওলিস ফোর্সটা এইভাবে এফেক্ট করে, তো সোজা যেতে যেতে ও দেখা যায় এরকম করে বেঁকে যায়, সাইক্লোনের রুটটা এরকম করে করে বেঁকে যায়। তো ও কখনোই প্রায় সোজা গিয়ে পৌঁছতে পারে না, ও যেটাই রুট হোক না কেন ওকে কোরিওলিস ধাক্কা মেরে ডান দিকে সরিয়ে দেয়। আর যদি এটা ইয়ে হতো, মানে
কি বলে সাদার্ন হেমিস্ফিয়ার হতো, তাহলে কোরিওলিস ধাক্কা মেরে ওকে বাঁ দিকে সরিয়ে দিত। আচ্ছা, এবার চলে আসি টেম্পারেচার কন্ট্রাস্ট বিটুইন এয়ার মাসেস। হ্যাঁ, এয়ার মাস এমন একটা জিনিস, এয়ার মাসের মধ্যে যদি টেম্পারেচার কন্ট্রাস্ট থাকে তাহলে সেটা কিন্তু মানে এই যে সারফেস কে, ওশান সারফেসই বলো আর ল্যান্ড সারফেসই বলো, খুব গরম হতে দেয় না। তো সেটা না হলেই তো আর লো প্রেশার জোন তৈরি হবে না। তো এয়ার মাসের মধ্যে সেই জন্য টেম্পারেচার কন্ট্রাস্ট থাকা জরুরি। দেখো এখানে বলছে, এবং এয়ার মাসের মধ্যে যদি টেম্পারেচার কন্ট্রাস্ট থাকে তাহলেই কিন্তু একটা এয়ার মাস কনভার্জ করবে এবং একটা এয়ার মাস ডাইভার্জ করবে। তো এবার কনভার্জ ডাইভার্জ মানে বুঝতে পারছো আশা করি। মানে একটা এয়ার মাস, দুটো এয়ার মাস, সরি, দুটো এয়ার মাস এসে একসাথে দুজনে ধাক্কা মেরে নিচের দিকে নামতে শুরু করবে, আবার এইখানে নিচের দিকে নেমে নামার পর আবার ডাইভার্জ করে ও উল্টো দিকে যাওয়া শুরু করবে। তো এই জিনিসটা যতক্ষণ হবে না যতক্ষণ না এয়ার মাসের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকবে। সব এই দুটো এয়ার মাসের যদি টেম্পারেচার সেম থাকতো তাহলে এরা কখনোই এই কনভার্জ বা ডাইভার্জ কোনোটাই করতো না। এরা একসাথে একদম নর্মাল, মানে কোনো উইন্ড ফ্লো করবে না এমন একটা কন্ডিশনে এরা দাঁড়িয়ে থাকতো, মানে একটা কি বলবো, মানে একটা স্ট্যাগনেন্ট কন্ডিশন, স্থিতিশীল কন্ডিশনে এরা দাঁড়িয়ে থাকতো। কিন্তু এয়ার মাসের মধ্যে যদি কন্ট্রাস্ট থাকে তাহলেই একমাত্র এই জিনিসটা দেখা যাবে যে কনভার্জেন্স এন্ড ডাইভার্জেন্স দুটোই সাইমালটেনিয়াসলি হতে থাকবে, এবং এইরকম হতে থাকলেই তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি ইনস্টেবিলিটি। নাহলে এর আগের যে কন্ডিশনটা, যেখানে এয়ার মাসের মধ্যে টেম্পারেচার বা টেম্পারেচার অলওয়েজ সব জায়গায় সেম রয়েছে, তাহলে তখন কিন্তু ইনস্টেবিলিটি তৈরি হবে না, এবং ইনস্টেবিলিটি তৈরি না হলে স্টর্ম বা লো প্রেশার বা এরকম কিছু তৈরি হয় না। স্টেবল কন্ডিশনে এই সমস্ত কিছু হয় না। একদম একদম একটা দেখবে মাঝে মাঝে হয় না, একদম বদ্ধ, কোনো উইন্ড ফ্লো করছে না, একদম গরম রয়েছে ঠিকই কিন্তু কোনো কিছু হচ্ছে না, সেই সময়গুলো মানে হচ্ছে এয়ার মাসে সবার টেম্পারেচার সব জায়গায় সেম, কোনো উইন্ড ফ্লো হচ্ছে না সেই জন্য। আর এয়ার মাসের মধ্যে যদি টেম্পারেচার সেম না থাকে তখনই উইন্ড ফ্লো হবে, এবং সেই কন্ট্রাস্টটা যত বেশি বা যত কম হবে সেই অনুযায়ী ইনস্টেবিলিটিটা বাড়বে। আচ্ছা, এবার আসি লো লেভেল ডিস্টারবেন্সেস। আচ্ছা, এই যে ট্রপিক্যাল সাইক্লোনের কথা হচ্ছে, ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু বেশি ডিপেন্ড হয়, মানে অনেক বেশি শক্তিশালী হয় যখন একটা বা দুটো লো লেভেল ডিস্টারবেন্সেস থাকে। লো লেভেল ডিস্টারবেন্সেস মানে থান্ডারস্টর্ম, যেমন আমরা দেখি না মাঝে মাঝে আমাদের গরমকালে এখানে নরওয়েস্টার বা কালবৈশাখী হয়। কালবৈশাখী কিন্তু লো লেভেল ডিস্টারবেন্স, মানে সেখানে সামান্য ঝড় হয়, একটু বিদ্যুৎ চমকায়, একটু বৃষ্টি বৃষ্টি হয়, তো সেগুলো কিন্তু লো লেভেল ডিস্টারবেন্স। তো একটা যদি এরকম টাইপের লো লেভেল ডিস্টারবেন্সেস থাকে তাহলে কিন্তু সেই ট্রপিক্যাল সাইক্লোনটা আরো তাড়াতাড়ি ওই লো লেভেল ডিস্টারবেন্সটাকে বেস করে বা ওর শক্তিটাকে নিজেদের শক্তির মধ্যে মিশিয়ে দিয়ে ও আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। তো সেই জন্য স্মল লোকাল ডিফারেন্স টেম্পারেচারে ওশান ওয়াটার ওপরে বা ল্যান্ডেও যদি থাকে তাহলেও কিন্তু ও টেনে নিতে পারে, করে নিয়ে কিন্তু ও শক্তিশালী হয়ে যায়। দেখো এখানে এরকমই একটা রয়েছে ইয়ে, ওশান টেম্পারেচার 80 ডিগ্রি ফারেনহাইট। 80 ডিগ্রি ফারেনহাইট মানে ওই ধরো 30-এর কাছাকাছি হচ্ছে তোমার সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসের মতন টেম্পারেচার ওশান ওয়াটারে। এবং দেখো এখানে ওপরে গিয়ে কিন্তু ক্লাউড ফর্মেশন হচ্ছে, এবং এই যে ইয়েটা ওয়ার্ম এয়ার, উপর একদম উপরে আপার ট্রপোস্ফিয়ারে হচ্ছে এইগুলো কুলার এয়ার, আর নিচের দিকে হচ্ছে ওয়ার্মার এয়ার, এবং সেগুলো উপরের দিকে উঠে গিয়ে এখানে ক্লাউড ফর্ম করছে। ওপর একদম ট্রপোস্ফিয়ারের উপরের দিকে লাইট উইন্ড ফ্লো করছে, আর এই যে ছোট ছোট থান্ডারস্টর্ম এরিয়া গুলো, এগুলো হচ্ছে লো লেভেল ডিস্টারবেন্সেস। হ্যাঁ, তো সেই লো লেভেল ডিস্টারবেন্স গুলো অনেকগুলো ফর্ম করেছে, একটা দুটো তিনটে চারটে। তো এই চারখানা যদি একসাথে মিশে যায় এবং তার সাথে যদি একটা লো প্রেশার জোন তৈরি হতে থাকে সাইক্লোনের জন্য, তাহলে কিন্তু সেটা মারাত্মক শক্তিশালী হবে। তো এই ছিল লো লেভেল ডিস্টারবেন্স। এবার হচ্ছে আপার এয়ার ডিস্টারবেন্স। আচ্ছা, এতক্ষণ আমি লো লেভেল মানে লোয়ার এয়ার ডিস্টারবেন্স দেখলাম, এবার আপার এয়ার ডিস্টারবেন্স। আপার এয়ার ডিস্টারবেন্সে যেটা হয়, আপার এয়ারে তো ওইভাবে সাইক্লোন হয় না,
তো সাইক্লোনের একদম মাথায় জেট স্ট্রিম বলে একটা নিশ্চয়ই তোমরা শুনেছো নাম। জেট স্ট্রিম থাকে, জেট স্ট্রিমের ফ্লো কিন্তু অনেক সময় ওর স্পিডটাকে বাড়িয়ে দিতে পারে। দেখো এখানে লেখা আছে দ্য রিমেইনস অফ অ্যান আপার ট্রোপোস্ফিরিক সাইক্লোন ফ্রম দ্য ওয়েস্টার্লিজ মুভ ডিপ ইনটু দ্য ট্রপিক্যাল ল্যাটিটিউড রিজিয়নস। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে ওয়েস্টার্লি তো আমাদের ট্রপিক্যাল রিজিয়নে পড়ে না, কিন্তু আমরা দেখবো পরে গিয়ে যে আমাদের প্রেসার বেল্টটা পুরোটাই শিফট করে। তো প্রেসার বেল্ট শিফটের জন্য এবং তার সাথে উপরে থাকে জেট স্ট্রিম, জেট স্ট্রিম কিন্তু ওই ওয়েস্টার্লিকে মানে পুশ করে আমাদের ট্রপিক্যাল রিজিয়নে ঢুকিয়ে দিতে পারে। এবং তাতে গিয়ে যেটা হয় অনেক সময় দেখা যায় যে সাইক্লোনস গুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে উইন্ড শিয়ার। উইন্ড শিয়ার কি জিনিস? ডিফারেন্সেস বিটুইন উইন্ড স্পিডস এট ডিফারেন্ট হাইটস। মানে বিভিন্ন উচ্চতায় উইন্ড স্পিডের যে ডিফারেন্স, মানে ধরো 10 কিলোমিটার উচ্চতা হয়তো 50 কিলোমিটার বেগে উইন্ড যাচ্ছে, আবার হয়তো 2 কিলোমিটার উচ্চতায় দেখা যাচ্ছে 70 কিলোমিটার বেগে উইন্ড ফ্লো করছে। তো এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, এটাকেই বলে উইন্ড শিয়ার। আচ্ছা, ট্রপিক্যাল সাইক্লোনস ডেভেলপ when the wind is uniform। এটা মাথায় রাখতে হবে, উইন্ড শিয়ার যখন কম তখন সাইক্লোন প্রসেস শুরু হয়, মানে ডেভেলপ করা শুরু হয়। বিকজ অফ উইক ভার্টিক্যাল উইন্ড শিয়ার, সাইক্লোন ফর্মেশন প্রসেসেস আর লিমিটেড টু দ্য ল্যাটিটিউড ইকুয়েটর ওয়ার্ড অফ দ্য সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। আচ্ছা, জেট স্ট্রিম তোমরা যখন পড়বে তখন দেখবে জেট স্ট্রিমের অনেকগুলো ভাগ আছে, এবং জেট স্ট্রিম একটা ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল একটা জিনিস যেটা আপার ট্রপোস্ফিয়ারে থাকে কিন্তু বাকি অন্য অনেক কিছুকে কন্ট্রোল করে। ঠিক সেরকমই উইন্ড শিয়ারকেও, সরি, ট্রপিক্যাল সাইক্লোনকেও কন্ট্রোল করে। এবং জেট স্ট্রিম যখন প্রচন্ড ভাবে এফেক্টিভ থাকে তখন উইন্ড শিয়ার কিন্তু অনেক বেশি শক্তিশালী থাকে, কারণ জেট স্ট্রিমের জন্য আপার ট্রপোস্ফিয়ারে উইন্ডের স্পিডটা অনেক বেড়ে যায়, তো তখন নিচের দিকে কম হয়ে যায়, তখন খুব স্ট্রং একটা ভার্টিক্যাল উইন্ড শিয়ার শুরু হয়। আর যদি ওপরে জেট স্ট্রিম অনেক বেশি স্ট্রং থাকে তখন কিন্তু একটা স্ট্রং ভার্টিক্যাল উইন্ড শিয়ার হয়, এবং তখন ট্রপিক্যাল যে সাইক্লোন আছে সেটা তৈরি, মানে খুব স্ট্রংলি অরিজিনেট হতে শুরু হয়। আর উইক হলে কিন্তু পুরো উল্টোটা হয়, তখন ফর্মেশন প্রসেসটা শিফট করতে পারে না, তখন বেশি শক্তিশালীও হতে পারে না, একটা জায়গাতেই ও লিমিটেড থাকে, ওই ইকুয়েটরের কাছাকাছি জায়গাতেই শুধু ও লিমিটেড থাকে, ওখান থেকেও শিফট করে আর ট্রপিক্যাল রিজিয়নে বা কোস্টাল রিজিয়নে এসে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। নেক্সট হচ্ছে হিউমিডিটি ফ্যাক্টর। হিউমিডিটি ফ্যাক্টর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হিউমিডিটিতে কি হয় তুমি বুঝতেই পারছো, আমি অনেকবার বলেছি যে ময়েশ্চার না থাকলে, ময়েশ্চার যত যদি কালেকশন না করে তাহলে কিন্তু ও শক্তিশালী হবে না। ট্রপিক্যাল সাইক্লোনের মেন শক্তি, মেন এনার্জিটাই হচ্ছে ময়েশ্চার। তাহলে হিউমিডিটি রয়েছে, বুঝতেই পারছো যে ট্রপিক্যাল সাইক্লোনটা প্রস্তুত হলো সেইটার মধ্যে মোটামুটি 50 থেকে 60% হিউমিডিটি না থাকলে সে কিন্তু একটুও শক্তিশালী হবে না। আর অনেক সময় দেখা যায় 90% অব্দি হিউমিডিটি রয়েছে, তখন কিন্তু সে মারাত্মক ভয়ঙ্কর। এই যে আমফান হয়েছিল সেখানেও কিন্তু 90% ছিল না, অলমোস্ট 80%-এর কাছাকাছি হিউমিডিটি ছিল, কিন্তু তাতেই সে এতটাই আর কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল বলে না। মানে পুরো শক্তিটাই ওর হিউমিডিটি বা ময়েশ্চারের উপর ডিপেন্ড করে। ময়েশ্চার যত বেশি, হিউমিডিটি যত বেশি, সে তত শক্তিশালী। এবং হিউমিডিটিটাই কেন শক্তিশালী হচ্ছে, কারণ হিউমিডিটি বা ময়েশ্চারটাই কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম করছে ক্লাউড। যত বেশি হিউমিডিটি হবে তত কিউমুলোনিম্বাস ফর্ম করবে। এবার কিউমুলোনিম্বাস মানে কি? একটা বিশাল লম্বা উচ্চতা যুক্ত একটা ক্লাউড, যার মধ্যে কিনা দেখবে মাঝে মাঝে আমরা মেঘ দেখি না, একদম কুচকুচে কালো হয়ে এসেছে, তো সেই কালো রংটা কিসের জন্য হয়? মানে ওর মধ্যে জলের কণা বা হিউমিডিটি বা ময়েশ্চারের যে পার্টিকেলস গুলো রয়েছে সেগুলো এতটাই বেশি এবং এতটাই ছোট জায়গার মধ্যে এত বেশি ময়েশ্চার পার্টিকেলস রয়েছে যে সেটা ওরকম কালো কালার হয়ে যায়। তো তখন তাকে আমরা বলি কিউমুলোনিম্বাস ক্লাউড। তো
তো যত কিউমুলোনিম্বাস ক্লাউড হবে এবং সেই ওই অত ভার্টিক্যালি একটা অত লম্বা একটা ক্লাউড যখন থেকে বৃষ্টি হবে তখন সেটা মারাত্মক বৃষ্টি হবে, বুঝতেই পারছো, এরকম কালো রং দেখেই বুঝতে পারছো। নর্মালি যদি সেখানে অত ময়েশ্চার না থাকে তাহলে সেটা সেটা সাদা রঙের দেখতে হয়, যত ময়েশ্চার বাড়বে তত সেটা কালো হতে থাকে। হতে 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 একটা সময় গিয়ে কালো হওয়ার পরেও সে আর তখন ধরে রাখতে পারে না, তখন সে বৃষ্টি হয়ে সেটাকে ছেড়ে দেয়। তো সেই জন্য কিউমুলোনিম্বাস হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ক্লাউড। কিউমুলোনিম্বাস ক্লাউড যদি ফর্ম হয় সেখান থেকে প্রচুর বৃষ্টি হতে পারে, আর যদি তার সাথে ট্রপিক্যাল সাইক্লোন থাকে আর তার সাথে কিউমুলোনিম্বাস ক্লাউড এবং 70% হিউমিডিটি, তাহলে সেটা মারাত্মক ভয়ঙ্কর একটা সাইক্লোন হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপার ট্রপোস্ফেরিক ডাইভারজেন্স। এটা ওই প্রেসার বেল্টের সাথে আমি একটু আগেই দেখাচ্ছিলাম। আপার ট্রপোস্ফেরিক ডাইভারজেন্স যখন দেখবে আমরা ওই ট্রেড উইন্ড বা বিভিন্ন টাইপের সেল গুলো যখন পড়বো, হ্যাডলি সেল, ফেরেল সেল, হ্যাঁ সেগুলো পড়বে তোমরা, দেখতে পাবে তখন যে আপার রিজিয়নে একটা জায়গায় ডাইভার্জ হয়, একটা জায়গায় কনভার্জ হয়। তো ডাইভারজেন্স কনভার্জেন্স দুটোই জরুরি, সেই দুটো না হলে কিন্তু এই পুরো উইন্ডের যে সাইকেলটা, কোথাও ট্রেড উইন্ড, কোথাও ওয়েস্টার্লি, কোথাও আবার ইস্টার্লি, কোথাও সাইক্লোন তৈরি হচ্ছে, এই সাইকেলটাই কিন্তু হতো না যদি না উপরে আপার ট্রপোস্ফেরিক ডাইভারজেন্স অ্যান্ড কনভার্জেন্স দুটো হতো। তো এই সাইক্লোনটা হয় ডাইভারজেন্সের জন্য, ডাইভারজেন্স না হলে সাইক্লোন হতো না। ট্রপিক্যাল রিজিয়নের ওপর এয়ারটা ডাইভার্জ করে আর ইকুয়েটরের কাছাকাছি এসে ওরা আবার কনভার্জ করে নিচের দিকে নেমে আসে, ঠিক আছে। এবং নেমে এসেই ওই ইকুয়েটরের কাছাকাছি মোটামুটি ওশান, মানে ব্যাপারটা আমি একটু একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই। ধরো এটা হলো আমার ট্রপিক্যাল রিজিয়ন আর এটা হলো আমার ইকুয়েটোরিয়াল রিজিয়ন। তো ট্রপিক্যাল রিজিয়ন থেকে ওপরের দিকে খুব গরম, বুঝতেই পারছো। একদম ইকুয়েটরের ওপরে আমরা জানি যে ডোলড্রাম থাকে, ডোলড্রাম বা আইটিসিজেড নিশ্চয়ই তোমরা জানো, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তো ওইখানে কি হয়, ওখানে গিয়ে একদম ট্রপিক্যাল রিজিয়নের ওপর থেকে কিন্তু উইন্ড ওপরের দিকে ওঠে, হ্যাঁ উইন্ড ওপরের দিকে উঠে দুদিকে ডাইভার্জ করে দেয়। একটা একটা স্ট্রিম চলে যায় পোলের দিকে, একটা স্ট্রিম চলে যায় ইকুয়েটরের দিকে। ইকুয়েটরের দিকে গিয়ে আবার এই ট্রপিক্যাল রিজিয়ন আবার সাদার্ন রিজিয়নের ট্রপিক্যাল রিজিয়ন দুটো থেকেই কিন্তু ইকুয়েটরের দিকে উইন্ড এসে কি হয়, ইকুয়েটরের ওপর কনভার্জ করে ওরা নিচের দিকে নেমে আসে। যেখানে ডোলড্রাম রিজিয়ন সেই জায়গাটা ওরা নিচের দিকে নেমে আসে, এবং নিচের দিকে নেমে এসে এখানটা থাকে ওশান। ওশানের থেকে ওরা ময়েশ্চার কালেক্ট করে, ময়েশ্চার কালেক্ট করতে করতে আবার ট্রপিক্যাল রিজিয়নের কাছে গিয়ে ওরা উপরের দিকে উঠতে থাকে। তো এই ডাইভারজেন্সটা যদি না হতো ইকুয়েটরের ওপর, তাহলে তো এই উইন্ডের যে ফ্লোরটা, যেটা ওশানের ওপর থেকে ময়েশ্চার কালেক্ট করে নিয়ে আবার ট্রপিক্যাল রিজিয়নে গিয়ে ওরা উপরের দিকে উঠছে, সেটাই হতো না। তো সেই জন্য মেন কিন্তু প্রথম শুরুটা হচ্ছে এই আপার ট্রপোস্ফেরিক ডাইভারজেন্স কে দিয়ে। আচ্ছা, এবার চলে আসি স্টেজেস অফ ফর্মেশন। কি কি স্টেজেস অফ ফর্মেশন হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্যাক্টরস গুলো আলাদা করে কিন্তু কোশ্চেন আসে, 5 মার্কস এর কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস বা হোয়াট আর দ্য কজেস অফ ফর্মেশন, এরকম করে কিন্তু আসে। আচ্ছা, এবার চলে আসি স্টেজেস অফ ফর্মেশন। ফার্স্ট স্টেজ কি, অরিজিন। প্রথমে ট্রপিক্যাল সাইক্লোনটা সৃষ্টি হয় কিভাবে, আন্ডার ফেভারেবল কন্ডিশনস, যেগুলো আমি একটু আগেই বললাম, সেই কন্ডিশন গুলো যদি থাকে তাহলে মাল্টিপল থান্ডারস্টর্মস অরিজিনেট ওভার দ্য ওশান। প্রথমে ওশানের ওপর বিভিন্ন জায়গায় ছোট ছোট থান্ডারস্টর্ম অরিজিনেট হয়, যেটা আমি দেখিয়েছিলাম একটা ডায়াগ্রামে, যে বিভিন্ন থান্ডারস্টর্ম কিন্তু তৈরি হচ্ছে প্রথমে। এই যে এইটা দেখো, ওশানের ওপর প্রথমে অনেকগুলো থান্ডারস্টর্ম কিন্তু তৈরি হচ্ছে। These thunderstorms merge and create an intense low pressure system. এই থান্ডারস্টর্ম গুলো কিন্তু একসাথে যুক্ত হয়ে যায়, যেটা আমি বলছিলাম তখনও, একসাথে যুক্ত হয়ে একটা খুব গভীর ইন্টেন্স লো প্রেশার সিস্টেম তৈরি করে। হ্যাঁ, এবং সেখানে ওই ইন্টেন্স লো প্রেশার সিস্টেমে বায়ু বা উইন্ড ভীষণ ওয়ার্ম হয়। ওয়ার্ম উইন্ড আমরা জানি খুব লাইটার হয়, মানে খুব হালকা হয়, খুব ইজিলি উপরের দিকে উঠে যায়। দেখো এখানে স্টেপ গুলো লিখেছে যে ওয়ার্ম এন্ড ময়েস্ট মুভ ওভার দ্য ওশান, যেটা আমি এক্ষুনি দেখিয়েছিলাম।
এই যে এইটাতে, এই যে এই জায়গাটা তো ওশান, এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ওশান। হ্যাঁ, তো এই যে যখন ওশানের উপর দিয়ে যখন এই বায়ুটা মুভ করছে, মুভ করতে করতে এটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো গরম হতে হতে এর মধ্যে ময়েশ্চার থাকছে, এর মধ্যে ময়েশ্চার থাকতে থাকতে যখন ট্রপিক্যাল রিজিয়নে আসছে, তখন এখানে তো অনেকগুলো থান্ডারস্টর্ম হয়েই রয়েছে। তো এই ময়েশ্চার বলা উইন্ডটা কিন্তু ওই থান্ডারস্টর্মের সাথে যুক্ত হয়ে গিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। ওয়াটার ভেপার রাইজ, সেকেন্ড স্টেপে কি আছে দেখো, ওয়াটার ভেপার রাইজেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। যখনই আর কি যাচ্ছে তখনই একে গরম করতে করতে যাচ্ছে, নিজেও গরম হচ্ছে, তার সাথে ওশানের সারফেস থেকে ওয়াটার ভেপারও ইভাপোরেট করে উপরের দিকে উঠছে। As the water vapor rises, it cools and condenses into liquid droplets. বুঝতেই পারছো, ওয়াটার ভেপার ওপরে গিয়েই ও কিন্তু ঠান্ডা হচ্ছে এবং আস্তে আস্তে ড্রপলেট মানে জলের বিন্দু, জলের কণা তৈরি করছে। Condensation releases heat into the atmosphere, making the air lighter. কনডেনসেশন হচ্ছে এবং আরো হিট রিলিজ করছে উপরের দিকে গিয়ে। এয়ার থেকে তো সমস্ত ময়েশ্চার গুলো আস্তে আস্তে কনডেন্স হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে জলে মানে যে জলের কণাগুলো বা ময়েশ্চার যে পার্টিকেলস গুলো এই বায়ুর এইটার মধ্যে ছিল, এয়ার মাসটার মধ্যে ছিল, সেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো উইন্ডটা কিন্তু আরো হালকা হয়ে যাচ্ছে। সে কিন্তু অতটা ঠান্ডা হচ্ছে না, কারণ চারিদিকেই গরম। The warm air continues to rise with the moist air from the ocean taking its place into more wind. নিচ থেকে কিন্তু একসাথে ওয়ার্ম উইন্ড এবং তার সাথে ময়েশ্চার সাপ্লাই হতেই থাকছে যতক্ষণ না এটা ভীষণ শক্তিশালী হয়ে উঠবে, ততক্ষণ অবধি ময়েশ্চার কিন্তু সাপ্লাই হতেই থাকবে। আচ্ছা, নেক্সট কি, এখানেও দেখো ওই একই বলেছি যে প্রথমে এর পরের স্টেজটায় যাবো যে কিভাবে নেক্সট আর্লি স্টেজে ফর্ম হয়। এখানে একটু দেখে নাও, এই যে ওয়ার্ম এয়ার উপরের দিকে উঠছে, এই লালটা মানে হচ্ছে ওয়ার্ম এয়ার। ওয়ার্ম এয়ার উপরের দিকে উঠছে, ওয়ার্ম এয়ারের মধ্যে ময়েশ্চার থাকছে এবং উপরে গিয়ে ওরা ক্লাউড ফর্ম করছে। আর এই যে নীল ব্লু কালারের যে অ্যারোটা, এটা কিন্তু কোল্ড এয়ার। উপরে ট্রপোস্ফেরিক একদম আপার ট্রপোস্ফেরিক রিজিয়নে কিন্তু কোল্ড এয়ার উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার কি হচ্ছে, এই যে এইটা আস্তে 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 এটা গরম হতে থাকবে এবং এখানে লো প্রেশার জোনটা আস্তে আস্তে অনেক ডিপ হতে থাকবে, অনেক বেশি গভীর ইন্টেন্স হতে থাকবে। তত কিন্তু এখানে কি হবে, বায়ুটা বা উইন্ডের ফ্লোটা আর স্ট্রেট না হয় আস্তে আস্তে ছোট 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 সার্কুলেশন মানে সার্কুলার মোশনে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে, ঘুরতে ঘুরতে ওপরে ওঠা শুরু করবে এবং আস্তে আস্তে এই সার্কুলার মানে এই লো প্রেশার জোনটা যত বেশি ইন্টেন্স হবে, যত এখানে ক্লাউডটা আরো বেশি হতে থাকবে, যত ময়েশ্চার কন্টেন্ট ক্লাউডে বাড়তে থাকবে, তত কিন্তু এই সার্কুলার মোশনটা আস্তে আস্তে অনেকটা বড় এরিয়া জুড়ে হতে থাকবে। এটা পুরোটাই যত ময়েশ্চার সাপ্লাই হবে তার উপর তৈরি হবে। এবং যদি না বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে গেলে কিন্তু এই শক্তি শেষ হয়ে যাবে। যতক্ষণ বৃষ্টি হবে না এটা থেকে, ততক্ষণ অব্দিও শক্তি বাড়াতে থাকবে। এবার দেখা যাক আর্লি স্টেজ। In the thunderstorm, air is uplifted as it is warm and light. থান্ডারস্টর্মে এয়ারটা উপরের দিকে উঠবে কারণ ওটা ওয়ার্ম এবং লাইট থাকবে। At certain height due to lapse rate and adiabatic lapse rate, the temperature of air falls and moisture in the air undergoes কনডেনসেশন। এটা অলরেডি দেখেছি আমরা যে উপরে গেলেই আস্তে আস্তে গিয়ে একটু অনেকটাই উপরে গেলে আস্তে আস্তে এয়ারটা কিন্তু এয়ার থেকে ময়েশ্চারটা আলাদা হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে কনডেন্স করে ক্লাউড ফর্ম করবে। আর নিচের দিকের যে শূন্যস্থানটা, দ্য স্পেস ইজ ফিল্ড বাই ফ্রেশ ময়েশ্চার ল্যাডেন এয়ার। নিচের দিকের স্পেসটা কিন্তু ময়েশ্চার ল্যাডেন এয়ার দিয়ে আবার ফিল্ড হয়ে যাবে এবং ওপরে গিয়ে সেটা আবার কনডেন্স করবে, মানে ওপরে যখনই যাচ্ছে তখন সে কনডেন্স করে এয়ারটা রিলিজ হয়ে যাচ্ছে, নিচের দিক থেকে শুধু ময়েশ্চারের সাপ্লাই হতে থাকছে। And the cycle is repeated as long as the moisture is supplied. যতক্ষণ অবধি ময়েশ্চার সাপ্লাই হতে থাকবে সাইকেলটা রিপিট হতেই থাকবে। Due to excess moisture over the oceans, the thunderstorm intensifies and sucks in air at much faster rate. বুঝতেই পারছো, ওশানে যেহেতু পুরোটাই জল, সেখান থেকে তো ময়েশ্চারের সাপ্লাই কখনোই বন্ধ হবে না। তো সেই জন্য ময়েশ্চার যতক্ষণ সাপ্লাই হতে থাকবে, সেটা এক্সেস হয়ে গেলেও সেটা চলতে থাকবে যতক্ষণ না বৃষ্টি হবে। তো যত বেশি ময়েশ্চার ও টানবে, ও যত বেশি ময়েশ্চার সাক করবে, তত বেশি কিন্তু ইন্টেন্সিফাই হতে থাকবে লো প্রেশারটা এবং থান্ডারস্টর্ম গুলো। The air from the surroundings rushes in and undergoes deflection due to Coriolis force, creating a cyclonic vortex. মানে কি হবে, একটা ইয়ে দিয়ে দেখাই, মানে মানে কি হবে, ধরো কি হচ্ছিল,
চারপাশ থেকে তখন কিন্তু এয়ার গুলো ছুটে আসবে, কারণ এইখানে সব সময় কি হচ্ছে, শুধু ওপরের দিকেই এয়ার উঠছে এবং সেই এয়ারের মধ্যে থাকছে ময়েশ্চার, ওপরে গিয়ে ও ক্লাউড ফর্ম করছে, যেই ওপরে চলে যাচ্ছে ক্লাউড ফর্ম করছে, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হচ্ছে, সেই ব্ল্যাঙ্ক স্পেসটাকে আবার কিন্তু শূন্যস্থান পূরণ করার জন্য আবার চারপাশ থেকে এয়ার ছুটে আসছে, সেই এয়ারের মধ্যে আবার থাকছে, কারণ এখানে তো ওশান রয়েছে, সেই এয়ারের মধ্যে অলওয়েজ ময়েশ্চার থাকছে এবং ময়েশ্চার কিন্তু আবার ওপরে গিয়ে ক্লাউড ফর্ম করতে হেল্প করছে। এবার কি হবে, এখানে আবার রয়েছে কোরিওলিস ফোর্স। তো এ ছুটে আসলেই শুধু যে উপরের দিকে উঠছে তা নয়, এই যে এখানে মানে এখানে যে একটা লো প্রেসার জোন তৈরি হয়েছিল, যত বেশি তাড়াহুড়ো করে ফাস্টার মানে যত বেশি ফাস্ট চারপাশ থেকে ছুটে আসবে, তত কিন্তু কোরিওলিস ফোর্স এটাকে ধাক্কা দিয়ে ডান দিকে বেঁকাতে থাকবে। এবার যেই ধাক্কা দেবে এবং ডান দিকে বেঁকাতে থাকবে, সঙ্গে সঙ্গে ও কিন্তু একটা সাইক্লোনিক ভর্টেক্স, ভর্টেক্স মানে কি, মানে মাঝখানে একটা, ঠিক যেমন ধরো মানে আমি আর আরেকজন যদি হাত ধরে ঘুরি, তো আমাদের একটা স্পিড তৈরি হয় না, তো একটা যদি হাতটা ফট করে ছেড়ে দিই তাহলে আমরা অনেকটা দূরে ছিটকে পড়ে যাবো, ঠিক সেরকমই একটা ব্যাপার ভর্টেক্স মানে মাঝখানে একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়, যাকে কেন্দ্র করে চারপাশে একটা সেন্টার তৈরি হয়, যাকে কেন্দ্র করে চারপাশে কিন্তু এয়ারটা সার্কুলার মোশনে ঘুরতে শুরু করে। তো এটাই ছিল ভর্টেক্স। আচ্ছা, এবার সাইক্লোনিক ভর্টেক্স তৈরি করে এবং একটা স্পাইরাল এয়ার কলাম তৈরি হয়, মানে এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই একটা বিশাল বড় উঁচু অংশ, আমি শুধু নিচটুকু দেখালাম, স্পাইরাল এয়ার কলাম প্রথমে তৈরি হয়, এটা হচ্ছে পরের স্টেজে হয়, এটা প্রথমে এইভাবে অল্প একটু এরিয়া জুড়ে এরকম স্পাইরাল এয়ার কলাম, যেটা ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে, সেইভাবে তৈরি হয়। আচ্ছা, ডিউ টু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, আচ্ছা সেন্ট্রিপিটাল মানে কি, যখন মানে কেন্দ্রের দিকে আকর্ষণ শক্তি, মানে সেন্টারের দিকে আকর্ষণ শক্তি, সবাই সেন্টারের দিকে ছুটছে কিন্তু এটা সার্কুলার মোশনে ছুটছে। কিন্তু আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে হাত ধরে ধরো আমি একজনের সাথে ঘুরছি, মানে সেন্টারের দিকে আমরা অ্যাট্রাকশন, মানে আমরা হাতটা ধরে ঘুরে চলেছি, খুব জোরে স্পিডে ঘুরছি, হাতটা যদি ছেড়ে দিই ধুম করে গিয়ে চারপাশে পড়ে যাব, এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। মানে যখন সেন্ট্রিপিটাল ফোর্সে কিছু একটা ঘোরে, কোনো কিছু জিনিস ঘুরতে থাকে, তখন তাদের মধ্যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সও তৈরি হয়। মানে যদি কোনো কারণে ওই মাঝখানে সেন্টার অফ অ্যাট্রাকশনের শক্তিটা হারিয়ে যায় বা লস হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কিন্তু ওই যে এয়ারটা ঘুরছে, মানে ওই এয়ারটা যে ওটাকে বেস করে, ওটাকে সেন্টার করে ঘুরছিল, ওটা চারপাশে ছিটকে পড়ে যাবে। তো সেটা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, এবং the air in the vortex is forced to form a region of calmness called an eye। যখন সেন্ট্রিপিটাল ফোর্সটা তৈরি হয়, যেটা আমি এক্ষুনি দেখালাম ওই ইয়ে দিয়ে, এই যে এই যে মাঝখানটা দেখো, মাঝখানটা কিন্তু একটা শূন্যস্থান তৈরি হয়, কারণ যাকে কেন্দ্র করেও ঘুরছে সেই জায়গাটা কিন্তু একটা শূন্যস্থান তৈরি হয়, এই জায়গাটাকে বলা হয় আই। আর ঠিক আই এর পাশে যেখান থেকে ওই ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ যে ট্রপিক্যাল স্টর্মটা ঘুরতে থাকে, সেটাকে বলা হয় আই ওয়াল। আই এর চারপাশে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় আই ওয়াল, মানে ইনার সারফেস অফ দ্য ভর্টেক্স, যেটা আমি এক্ষুনি বললাম। আই প্রথমে থাকে যেখানটা একদম কিছু থাকে না, মানে যেখানে কোনো উইন্ড ফ্লো করে না, মাঝখানটা হচ্ছে আই। আই এর ঠিক পরে যেখান থেকে উইন্ডটা সার্কুলার মোশনে ফ্লো করতে শুরু করেছে, সেটাকে বলা হয় আই ওয়াল। আর আই ওয়ালের পরে থাকে যেখানে বৃষ্টি শুরু হয় এবং যেখানে ওই ভয়ঙ্কর যে উইন্ডের যে ফ্লোটা, সার্কুলার মোশনের ফ্লোটা ওখানে একটু কম হয় এবং ওখানে বৃষ্টিটা বেশি হয়, সেই জায়গাটাকে বলা হয় রেইন ব্যান্ড। আসছি আমি এক্ষুনি। তো আই ওয়ালে কিন্তু, আই ওয়াল জায়গাটা হচ্ছে সব থেকে মোস্ট ডিস্ট্রাকটিভ পার্ট অফ দ্যাট স্টর্ম। এতে দেখবে আমাদের আমফানের সময় বলছিল যে এখন এখানে প্রচন্ড ঝড়টা আসছে, ঝড় মানে কি, ওই আই ওয়ালের অংশটা আমাদের উপর দিয়ে যাচ্ছে, আই এর অংশটা যেখান দিয়ে সেখানে কিন্তু তুলনামূলকভাবে কম ডিস্ট্রাকশন হবে, আর যদি আই ওয়ালের অংশটা যায় তাহলে সেখানে ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হবে। আর আই ওয়ালের পরে তার পিছু পিছু আসবে রেইন ব্যান্ড বা স্পাইরাল ব্যান্ডটা, যেখানে বৃষ্টিটা বেশি হবে, ঝড় হবে কিন্তু অত ডিস্ট্রাকটিভ না আই ওয়ালের মতো, সেখানে বৃষ্টিটাই বেশি হবে। দেখো এখানে বলেছে দ্য আই ওয়াল ইজ দ্য মোস্ট ভায়োলেন্ট রিজিয়ন অফ দ্য সাইক্লোন।
আচ্ছা, এবার আসি, দেখো এই যে কোল্ড এয়ার নিচের দিকে ডিসেন্ড করবে আই রিজিয়ানে, এখানটা আই অংশেতে কোনো মেঘ থাকবে না, আই এর চারপাশে আই ওয়াল যেখানে, সেখান থেকে মেঘ তৈরি হবে এবং মেঘটা ভার্টিক্যালি লম্বা, মানে কিউমুলোনিম্বাস তো ভার্টিক্যালি অনেকটা দূর অব্দি উঁচু হয়, আর হরাইজন্টালিও স্প্রেড করবে অনেকটা অংশ অব্দি, এবং যতখানি অংশ অব্দি স্প্রেড করবে সেই অংশটাতেও রেইন ব্যান্ড বা স্পাইরাল ব্যান্ড অংশ ওই জায়গাটাতেও বৃষ্টি ঘটাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাচিওর স্টেজ। At this stage the spiral winds create multiple convective cells. Convective cell মানে কি, এই যে এইটা, এই যে উপরের দিকে উঠে গিয়ে আবার নিচের দিকে নামায়, এই যে মানে একটা সাইক্লিক মোশনে যে যেটা এটা চলছে এটাকেই বলা হয় কনভেক্টিভ সেল। আচ্ছা, কনভেক্টিভ সেল মাল্টিপল নাম্বারস অফ কনভেক্টিভ সেল হবে, মানে একবার গরম বা উষ্ণ বায়ু ওয়ার্ম উইন্ড নিচ থেকে জল নিয়ে উপরের দিকে যাবে, ময়েশ্চার নিয়ে উপরের দিকে যাবে, উপরে গিয়ে কনডেন্স করবে, আবার বৃষ্টি করবে, আবার নিচের দিকে আসবে, এই যে এই ফ্লোটা, এটা অনেকগুলো কনভেক্টিভ সেল তৈরি হবে এবং বারবার উপরের দিকে যাবে, গিয়ে বৃষ্টি করবে, আবার নিচের দিকে আসবে, যতক্ষণ না ওর মধ্যে ময়েশ্চার সব শেষ ততক্ষণ অবধি ও উপরে যেতে থাকবে, নিচ থেকে ময়েশ্চার নিয়ে উপরের দিকে যেতে থাকবে এবং উপরে গিয়ে বৃষ্টি করে আবার নিচে নেমে আসতে থাকবে। তো এটাও চলতেই থাকবে। এই জিনিসটাকে, এই যে জায়গাটা যেখানে হবে সেখানটাকে বলা হয় রেইন ব্যান্ড, এবং মেইনলি এখানে কিউমুলোনিম্বাস ক্লাউডই দেখতে পাওয়া যাবে, এবং কিউমুলোনিম্বাস ক্লাউড গুলো আমি বলছিলাম কুচকুচে কালো দেখতে হয়। The ascending air will lose moisture at some point and descends back to surface through the calm regions that exist between two rain bands. দুটো রেইন ব্যান্ডের মাঝখানে, কিন্তু একটা কাম রিজিয়ন থাকবে, সেখানে আবার সে নেমে আসবে, সেখান থেকে এসে আবারও ছুটে যাবে সাইক্লোনিক রিজিয়নের দিকে। তো এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকবে। আচ্ছা, এই যে দেখো, এই যে মাঝখানে এই যে ঘুরে ঘুরে উঠছে, আবার মাঝখানে উঠে গিয়ে আবার ওপরে গিয়ে ক্লাউড ফর্ম করছে, আবার কিছু অংশ আবার নিচের দিকে নেমে আসছে, নেমে আস্তে আস্তে আবার গরম হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাগুলো হচ্ছে ভয়ঙ্কর গরম একটা জায়গা, যেখানে এতগুলো কনভেক্টিভ সেল, এই যে 1 2 3 4 1 2 3 4 এতগুলো কনভেক্টিভ সেল তৈরি হয়েছে, এবং দেখো এখানে ওপরে এই যে মাঝখানে মানে আই ওয়াল রিজিয়নটা পুরোটাই কিন্তু কিউমুলোনিম্বাস। হ্যাঁ, কিউমুলোনিম্বাস থেকে যত না বৃষ্টি হচ্ছে তার পাশে কিউমুলোনিম্বাস থেকে অনেকটা ময়েশ্চার লস করে এগুলো নিম্বোস্ট্র্যাটাসে পরিণত হয়েছে, এবং এখান থেকে এই পুরো রেইন ব্যান্ড রিজিয়নে কিন্তু বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি ওয়াটার স্ট্রাকচার অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন। এখানে এটাও আসে কোশ্চেন, পুরো জিনিসটা নিয়ে একটা 10 মার্কস এর কোশ্চেন আসে, যে ফ্যাক্টর, স্ট্রাকচার, ডেভেলপমেন্ট, এই সব কিছু নিয়ে একটা কোশ্চেন আসে 10 মার্কস এ। তো স্ট্রাকচার দু রকম হয়, একটা হরাইজন্টাল স্ট্রাকচার, একটা ভার্টিক্যাল স্ট্রাকচার। ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, হরাইজন্টাল স্ট্রাকচার মানে যখন হরাইজন্টালি জিনিসটা যে জায়গাটা জুড়ে থাকে তাতে যখন হরাইজন্টালি আমি ক্রস সেকশনটা আমি দেখি, তাহলে যে পরপর যে ইয়েগুলো পাবো, মানে লেয়ার গুলো পাবো, সেটাকে বলে হরাইজন্টাল স্ট্রাকচার। ভার্টিক্যাল স্ট্রাকচার মানে কি, যদি নিচ থেকে উপরের দিকে আমি যাই তাহলে যে যে লেয়ার গুলো পাবো সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রাকচার। দেখো, হরাইজন্টাল স্ট্রাকচারে একদম মাঝখানে থাকে আই এর পরে আসে আই ওয়ালের পরে আসে স্পাইরাল ব্যান্ড বা রেইন ব্যান্ড, এই তিনটে হচ্ছে আমার হরাইজন্টাল লেয়ার। আর ভার্টিক্যালি কি, একদম লোয়ার সারফেস একটা থাকে, তারপর হায়ার সারফেস, তারপর একদম আপার রিজিয়ন বা আপার ট্রপোস্ফেরিক রিজিয়ন। তাহলে এবার দেখে নেওয়া যাক তিনটে কি কি জিনিস। ফার্স্টে আই বুঝতেই পারছো, আই একদম মাঝখানে থাকে, এবং আইকে বেস করে, মানে আইকে সেন্ট্রালে রেখেই চারপাশে কিন্তু উইন্ডটা ঘুরতে থাকে। আই এর মধ্যে কোনো বৃষ্টি হয় না, এবং সেখানে মোটামুটি লাইট উইন্ড এবং ফেয়ার ওয়েদার, ভালো সুন্দর ওয়েদার থাকে, এবং সেখানে কোনো বৃষ্টি হয় না, সেখানে মেঘও সেরকম থাকে না, সামান্য সিরাস বা স্ট্র্যাটাস মেঘ দেখতে পাওয়া যায়, সেই মেঘ থেকে সাধারণত বৃষ্টি হয় না। আই এর রেঞ্জ ইন সাইজ ফ্রম 8 কিলোমিটার টু ওভার 200 কিলোমিটার হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 থেকে 60 কিলোমিটার ডায়ামিটারে হয়, তবে 200 কিলোমিটার অব্দিও হতে পারে। এবার যেমন আমাদের আমফানেরটা হয়েছিল, ওটা একটা বিশাল বড় রেডিয়াস ডায়ামিটার ছিল, রেডিয়াস বলবো না, ডায়ামিটার ছিল,
প্লাস প্রায় 100 কিলোমিটার উপরে ডায়ামিটার ছিল, সেই জন্যই আমাদের এই এত ভেতরেও কিন্তু এত ডিস্ট্রাকশনও করেছিল। আচ্ছা, আই ওয়াল, আই ওয়াল, আই এর ঠিক চারপাশে যে অংশটা থাকে সেখানে বলে আই ওয়াল, দ্য রাফলি সার্কুলার রিং অফ ডিপ কনভেকশন। ডিপ কনভেকশন মানে খুব দ্রুত এখানে কনভেক্টিভ সেলটা এখানে উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, কিন্তু এখানে খুব বেশি বৃষ্টি হয় না, এখানে খুব ভয়ঙ্কর ভায়োলেন্ট স্টর্ম হয়, এখানে ফাস্টেস্ট উইন্ড ফ্লো করে এবং ভীষণ দ্রুত গতিতে উইন্ড ফ্লো করার জন্য ডিস্ট্রাকশন কিন্তু সব থেকে বেশি এই অংশে হয়। এবং এখানে দেখা যায় যে আপ ড্রাফট এবং ডাউন ড্রাফট ভীষণ স্ট্রং হচ্ছে। আর আপ ড্রাফট মানে কি, মানে খুব দ্রুত উপরের দিকে উঠে যাওয়া, খুব দ্রুত নিচের দিকে নেমে আসা, এইটা কিন্তু খুব স্ট্রং হচ্ছে। এবং আস্তে আস্তে যত ঝড়ের শক্তি, মানে যত বৃষ্টি হয়ে আস্তে আস্তে শক্তি কমতে থাকে, তত আইওয়ালের শক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে, মানে এত যে ভায়োলেন্ট যে ফাস্টেস্ট ওয়েতে যে ব্লো করা, সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। লাস্ট হরাইজন্টাল লেয়ার হচ্ছে স্পাইরাল ব্যান্ড। স্পাইরাল ব্যান্ড হচ্ছে convection in tropical cyclone is organized into long narrow rain bands which are oriented in the same direction as the horizontal wind. ঠিক আইওয়ালের পরেই যেখানে প্রচুর কনভেক্টিভ সেল তৈরি হয় এবং সেখানে কনভেক্টিভ সেলগুলো আগেরটার মতো আইওয়ালেও কনভেক্টিভ সেল থাকে, কিন্তু কোনো মাল্টিপল নাম্বার থাকে না, একটাই কনভেক্টিভ সেল থাকে। বাট রেইন ব্যান্ডে এসে অনেকগুলো কনভেক্টিভ সেল তৈরি হয় এবং সেখানে প্রচন্ড বৃষ্টি হয় এবং সেখানে মেইনলি নিম্বোস্ট্র্যাটাস বা কিউমুলোনিম্বাস ক্লাউডও থাকে, সেই কিউমুলোনিম্বাস বা নিম্বোস্ট্র্যাটাসে কিন্তু ভীষণ বৃষ্টিপাত হয়। Because this band seems to spiral into the center of the tropical, they are called spiral bands. এই অংশটাও কিন্তু এটা একদম আউটার সারফেস, এটাও কিন্তু যেহেতু মাঝখানের যে আই অংশটা থাকে তাকে সেন্টার করে ঘুরতে থাকে, তাই এটাকেও স্পাইরাল ব্যান্ড আমরা বলি। Along these bands, low level convergence is maximum and therefore upper level divergence is most pronounced above. Upper level divergence তো বুঝতেই পারছো, এই যে এই জায়গাটা, মানে যেটা বলতে চাইছি সেটা বোঝাই, এইখানটা এসে কনভার্জ হচ্ছে বলেই কিন্তু এয়ারটা সাবসাইড করছে নিচের দিকে, তাই তো? তাহলে এই যে এই জায়গাটা তো রেইন ব্যান্ড বা স্পাইরাল ব্যান্ড, তো এই নিচের এখানটা এসে কিন্তু এয়ারটাকে অবশ্যই ডাইভার্জ হতে হচ্ছে দুপাশে, তাই তো? এই এয়ারটা দুপাশে ডাইভার্জ হয়ে এখানে অনেকগুলো, যতগুলো কনভেক্টিভ সেল হবে তত ডাইভারজেন্স এন্ড কনভার্জেন্সটা বেশি হবে। বাট ডাইভার্জ হওয়ার পর এখানে এসে আবার যেখানে স্পাইরাল ব্যান্ড তৈরি হচ্ছে সেখানে লোয়ার লেভেলে কনভার্জেন্স হচ্ছে, মানে দুদিক থেকে দুটো বায়ুর স্ট্রিম বা এয়ার মাস এসে একে অপরের ধাক্কা খাচ্ছে এবং তারা উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে আবার ওই আই এর উপর দিয়ে নিচে নামছে, ঠিক আছে? তাহলে ওপরে গিয়ে কিন্তু যেটা হচ্ছে সেটা হলো ডাইভারজেন্স আর লোয়ার লেভেলে হলো কনভার্জেন্স, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে কখন ডাইভারজেন্স হচ্ছে আর কখন কনভার্জেন্স হচ্ছে। আচ্ছা, এবার চলে যাই ভার্টিক্যাল স্ট্রাকচার। ভার্টিক্যাল স্ট্রাকচারে তিনটে আছে, একটা লোয়েস্ট লেয়ার এক্সটেন্ডেড আপ টু 3 কিলোমিটার, 3 কিলোমিটার অবধি যাকে তাকে লোয়েস্ট লেয়ার বলে এবং সেটাই মেইন ড্রাইভিং ফোর্স অফ দ্য স্টর্ম, কারণ সেই লোয়েস্ট লেয়ার থেকেই কিন্তু ময়েশ্চার, লোয়েস্ট লেয়ারটাই ময়েশ্চার নিয়ে ক্যারি করে উপরের দিকে ফার্স্ট ওঠা শুরু করে এবং তারপর আসছে মেইন সাইক্লোনিক স্টর্ম।